মেডিসিনটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অ্যাকোনিটাম ন্যাপেলাস। হোমিওপ্যাথিক ইউনিভার্সে ওয়ান অফ দ্য মোস্ট কমন মেডিসিন বলা যায়, যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকি। এটার কমন নেম হচ্ছে মংসুড এবং এটা রননকুলেসি ফ্যামিলি থেকে বিলং করে, যদি তোমরা দেখো। তো ফার্স্টে আমরা দেখবো এর কনস্টিটিউশন। বাট কনস্টিটিউশন আসার আগে আমরা বারবার একই কথা বলেছি যে দু রকমের রোগ আমরা ইউজুয়ালি দেখতে পাই, সেটা হচ্ছে অ্যাকিউট আর ক্রনিক। এবার এই অ্যাকিউট রোগ কোনগুলো? যেগুলোর হঠাৎ উৎপত্তি হয়, সাডেন, যেগুলোর অনসেট হয়, খুব তাড়াতাড়ি যেগুলো আসে, এবং এটা খুব তাড়াতাড়ি পেশেন্টকে কাবুও করতে পারে, নাও করতে পারে, ডিপেন্ডিং আপন দ্য পেশেন্ট সাসেপ্টেবিলিটি। কিন্তু ক্রনিক কাদেরকে বলবো? যাদের আমরা দেখেছি আমাদের একটা কনস্টিটিউশনাল পলিউশনস থাকে এবং সেখান থেকে পেশেন্টের মধ্যে ধীরে ধীরে তৈরি হয়। এবার অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে আমরা আগেই দেখেছি যে পার্টিকুলার সিমটমসের ওপর বেশি গুরুত্ব দিতে হয় বা প্রেজেন্ট কমপ্লেনের ওপর বেশি গুরুত্ব দিতে হয়, এবং মোর ওভার আমরা বলতে পারি কমপ্লিট সিমটমসকে বেশি গুরুত্ব দিতে হয়। ওয়ারাস ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমার কনস্টিটিউশন, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল মেকআপ, এই ধরনের ক্ষেত্র এবং ফিজিক্যাল এবং মেন্টাল সিমটমসের ওপর বেশি গুরুত্ব দিতে হয়। কিন্তু তার মানে যদি আমার অ্যাকিউট কোনো কমপ্লেন নিয়ে পেশেন্ট আসে এবং সেখানে আমি যদি সেই মেডিসিনের কনস্টিটিউশন পেয়ে যাই, তাহলে সেটা আমার ক্ষেত্রে উপরি পাওনা। এমন নয় অ্যাকিউট কেসে কনস্টিটিউশন যদি পাওয়া যায় সেটাকে আমরা ইগনোর করব। ওকে, তো সেটা আমার আরো ভালো। তো ফার্স্ট আমরা দেখব কনস্টিটিউশন। কনস্টিটিউশন কি বলছে? ইজ জেনারেলি ইন্ডিকেটেড ইন অ্যাকিউট অর রিসেন্ট কেসেস অকারিং ইন ইয়াং পারসনস, স্পেশালি গার্লস অফ ফুল প্লেথোরিক হ্যাবিট who lead a sedentary life, person easily affected by atmospheric changes, dark hair eyes and rigid muscular fiber. খুব ইম্পর্টেন্ট, ইন্ডিকেটেড ইন অ্যাকিউট অর রিসেন্ট কেসেস। এখানে বলেই দেওয়া হচ্ছে যে অ্যাকোনাইট হচ্ছে একটা শর্ট অ্যাক্টিং রেমেডি, যার কাজ অল্প সময়ের জন্যই থাকে, এবং সেই সমস্ত রোগের ক্ষেত্রেই এটা বেশি অ্যাপ্লিকেবল হয় যেটা অ্যাকিউট, যেটা সাডেন অনসেট হয়েছে। ইউজুয়ালি ক্রনিক কেসে আমরা অ্যাকোনাইটকে অতটা ভাবি না, বিকজ ইট ইজ আ ভেরি শর্ট অ্যাক্টিং রেমেডি। অকারিং ইন ইয়াং পারসনস, স্পেশালি গার্লস। তবে আমরা হোমিওপ্যাথিতে দেখবো গার্লস বা বয়েজের মধ্যে জেন্ডারের বিভেদ বিভেদ অতটা বেশি নেই। বাট স্পেশালি কোন দিকে বেশি ঝুঁকে রয়েছে? মেয়েদের দিকে। ইয়াং পার্সন অর্থাৎ ইয়াং অ্যাডাল্ট হোক, বাচ্চা মেয়ে হোক, বা অনেক সময় চিলড্রেনদের ক্ষেত্রেও হয়, এটা আমরা বেশি দেখতে পাই। বাট সমস্ত এজ গ্রুপ, সেক্সের ওপরই আমাদের এখন কিন্তু কাজ করে, যদি এর ইন্ডিকেশন পাওয়া যায়। কি ইন্ডিকেশন? অফ এ ফুল প্লেথোরিক হ্যাবিট। প্লেথোরিক হ্যাবিট, প্লেথোরিকের যদি আমরা আক্ষরিক বাংলা লিখি তাহলে সেটাকে বলে রক্তাধিক্য, অর্থাৎ যাদের বডিতে অনেক বেশি রক্তাধিক্য। তার মানে হচ্ছে প্লেথোরিক পার্সন তারাই যারা বলিষ্ঠ, হৃষ্টপুষ্ট, স্বাস্থ্যবান, তাদের, যাদের ইমিউন সিস্টেম খুব ভালো, হু লিড আ সেডেন্টারি লাইফ। সেডেন্টারি লাইফ মানে যে একটু কুঁড়ে, ফিজিক্যালি অ্যাক্টিভিটি অনেকটা কম। লোকটার স্বাস্থ্য ভালো, নট নেসেসারি কি তাকে ব্যায়ামই করতে হবে, লোকটা যোগাও করতে পারে, বাট অতটা ফিজিক্যালি অ্যাক্টিভ নয়। যে প্রফেশনের সাথে সে যুক্ত আছে সেই প্রফেশনে তাকে ফিজিক্যাল কোনো কাজ বেশি করতে হয় না। ডক্টরস হতে পারে, ইঞ্জিনিয়ার্স হতে পারে, সফটওয়্যার কোম্পানিতে যারা কাজ করে তাদের হতে পারে, আইটি ইন্ডাস্ট্রির লোকজন হতে পারে, ম্যানেজার্স হতে পারে, সিইওস হতে পারে, যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, সেডেন্টারি লাইফ, বা এমন ব্যক্তি যারা হৃষ্টপুষ্ট, স্বাস্থ্যবান, বাট ঘরে অতটা বেশি কাজকর্মতে নেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে নেই, এবং প্লেথোরিক হ্যাবিট এবং সেডেন্টারি লাইফ। ওকে, পার্সন ইজিলি অ্যাফেক্টেড বাই অ্যাটমসফেরিক চেঞ্জেস। এর মানেটা কি? তো আমরা দেখলাম প্লেথোরিক হ্যাবিট যাদের মধ্যে রয়েছে, অর্থাৎ যাদের বলিষ্ঠ এবং হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান ব্যক্তি যারা, তাদের ওপর অ্যাকোনাইট ভালো কাজ করবে। কিন্তু কোন ক্ষেত্রে ভালো কাজ করবে? যেখানে অ্যাকিউট কেস আসবে, সাডেন এবং ভায়োলেন্ট কেস আসবে, আমরা দেখবো অ্যাকোনাইট সেই সমস্ত ক্ষেত্রগুলোতেই বেশি ইউজ হয় যেখানে কোনো এক ব্যক্তি যার স্বাস্থ্য ভালো, ইমিউনিটি খুবই ভালো, অর্থাৎ সাসেপ্টিবিলিটি খুবই কম, তার ইউজুয়ালি শরীরে কোনো রোগ বাসা বাঁধে না, ইউজুয়ালি মানে কোনো রোগে সহজে আক্রান্ত হয় না। কিন্তু যদি সে কোনোভাবে আক্রান্ত হয়ে যায়, তাহলে সেটা ভায়োলেন্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি বিশাল বড় কিছু হয়ে যায়। তো আমরা আকছার পেশেন্টের কাছ থেকে এটা শুনতে পারবো যে পেশেন্ট বলবে, আমার এমনিতে কোনো রোগ হয় না, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল জানি না, এত বাড়াবাড়ি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। অনেক সময় বাচ্চার মা এসে বলে, আমার ছেলের এমনিতে জ্বর সর্দি কাশি খুব একটা কিন্তু লাগে না, কিন্তু দেখলাম আগের দিন মাঠে যখন খেলছিল, তারপরেই হঠাৎ করে ওর রাত্রিবেলা দেখলাম বাড়ি গিয়ে জ্বর হয়ে গেছে এবং 102-3 টেম্পারেচার উঠে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না।
তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইটের কথা ভাববো। পারসন ইজিলি অ্যাফেক্টেড বাই অ্যাটমসফিয়ারিক চেঞ্জেস এর মানে এটা যে এমনিতে তো আক্রান্ত হয় না, কিন্তু অ্যাটমসফিয়ারে যদি সাডেন চেঞ্জেস আসে, যেমন গরম ছিল, বর্ষাকালের আর্দ্র পরিবেশ ছিল, গরম ছিল, হঠাৎ করে ঝড় উঠলো, ঠান্ডা দিল, বাচ্চা মাঠে খেলছিল, গায়ে ঘাম বসেছিল, ঠান্ডা হাওয়ায় ঘাম জমাট বেঁধে তার শরীরে জ্বর চলে এলো, সর্দি কাশি চলে এলো। এই যে একটা সাডেন এবং ভায়োলেন্ট অনসেট, ছোটখাটো জ্বর না, 102-3 টেম্পারেচার উঠে যাচ্ছে, প্রচুর হাঁচি হচ্ছে, প্রচুর সর্দি, প্রচুর কাশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রগুলোতে আমরা কিন্তু অ্যাকোনাইটকে ভাববো। তাহলে এখানে আমাদের কনস্টিটিউশন খুব ক্লিয়ারলি বলে দিচ্ছে যে পেশেন্ট স্বাস্থ্যবান, ইমিউনিটি ভালো, সহজে আক্রান্ত হয় না, কিন্তু অ্যাটমসফিয়ারের চেঞ্জে সে সহজে যদি আক্রান্ত হয়ে যায় এবং ভায়োলেন্টলি হয়ে যায়, তাহলেই আমরা অ্যাকোনাইটকে দেখব। নেক্সট কাম টু দ্য মেন্টাল জেনারেল। মেন্টাল জেনারেলে বলছে first point, that is great fear and anxiety of mind with great nervous excitability, afraid to go out, to go into crowd where there is any excitement or many people to cross the street. অ্যাকোনাইটের খুব ভয় রয়েছে, গ্রেট ফিয়ার। বাট এই ফিয়ারটা কি নিয়ে? প্রচুর অ্যাংজাইটি রয়েছে। এই অ্যাংজাইটিটা কি নিয়ে? অ্যাকোনাইটের আমরা ফিয়ার বা অ্যাংজাইটি দিয়ে যদি দেখি, আমাদের রেপার্টরিতে যদি দেখি, ফিয়ার বা অ্যাংজাইটি রুব্রিকের মধ্যে অসংখ্য মেডিসিন পাবো। কিন্তু সেই প্রত্যেকটা মেডিসিনের অনসেট অফ ফিয়ার অর ব্যাকগ্রাউন্ড অফ ফিয়ার অর ফিলোসফি অফ ফিয়ার ইজ টোটালি ডিফারেন্ট। অ্যাকোনাইটের ফিয়ারটা কি ধরনের? অ্যাকোনাইটের ফিয়ার হচ্ছে বেসলেস ফিয়ার। অর্থাৎ ওর ভয়ের কিন্তু বিশেষ কোনো কারণ নেই। ওকে বলা হচ্ছে আপনার খুব একটা বড় কোনো রোগ হয়নি, এত ভয় পাবেন না। কিন্তু সে বলছে পাশের বাড়ির লোকটার গলায় এরকমই কাঁটা মতো ফুঁকছিল, তারপরে তার ক্যান্সার হয়ে মারা গেছে। তো আমার ভয় পাবো না বলছেন? কিন্তু এখানে ডাক্তার তাকে বলে দিচ্ছে আপনার এই কাঁটা ফোঁকাটা এমনি কিছু নেই, ফলিকুলার টনসিলাইটিস হয়েছে। তাহলে এই ব্যক্তিকে যতই আশ্বাস দেওয়া হোক, তারপরেও কিন্তু এ নিজের ভয় সংক্রান্তে খুবই সচেতন এবং তার প্রচুর অ্যাংজাইটি আছে। আমরা অ্যাংজাইটি পড়েছি, আমরা অ্যাঙ্গুইশনেসও পড়েছি। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? অ্যাংজাইটি হচ্ছে সেটা যেটা পার্সন তার ফিউচার নিয়ে করে। অ্যাংজাইটি হচ্ছে সেটা পার্সন যে তার ফিউচার নিয়ে করে। সেটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে বা বেসলেস কোনো কারণ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আগামী দিনের কথা ভেবে ওর খুব চিন্তা হচ্ছে। অ্যাঙ্গুইশনেস হচ্ছে যেখানে সে বর্তমান যে পরিস্থিতিতে রয়েছে, সেই পরিস্থিতিতে বা পাস্টে তার কোনো একটা ঘটনা ঘটেছিল, কোনো একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল, কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো খারাপ কিছু হতে পারে, যেটা নিয়ে সে কনস্ট্যান্ট থটের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে অ্যাঙ্গুইশনেস। অ্যাঙ্গুইশনেস মানে হচ্ছে উৎকণ্ঠা টাইপের, যেখানে সে অনেক বেশি একই জিনিস যেটা ঘটেছিল সেটা নিয়ে ভাবছে। আর অ্যাংজাইটি সেটা যেটা আগামী দিনে কি ঘটতে চলেছে বা ঘটতে পারে সেই নিয়ে দীর্ঘকালীন ভাবনা, চিন্তা। এখন এখন এটার বোথ আছে, দুটোই আছে, অ্যাংজাইটিও আছে, অ্যাঙ্গুইশও আছে। বেসলেস অ্যাংজাইটি, যেটা নিয়েও তাকে আশ্বাস দেওয়ার পরও কিন্তু তার ফিয়ার, ভয় এবং উৎকণ্ঠা কমে না। উইথ গ্রেট নার্ভাস এক্সাইটেবিলিটি, প্রচণ্ড মেন্টালি রেস্টলেস, কারণ কনস্ট্যান্ট সে এই ধরনের জিনিসগুলো নিয়ে ভেবে চলেছে। আর এই ভাবনা চিন্তাগুলোর জন্যই ওর মনের মধ্যে আননেসেসারি আরও ভয় বাড়তে থাকে। কি ভয় থাকে? অ্যাফ্রেড টু গো আউট, বাইরে যেতে চায় না সে। ইভেন কোনো যেখানে ভিড় আছে, অনেক মানুষ আছে, কোনো সহজে সোশ্যাল ইন্টারাকশনে অতটা যেতে চায় না। কোনো ভিড়বহুল জায়গায় যেতে চায় না। একটু ইন্ট্রোভার্টেড টাইপের, অত বেশি কারোর সাথে কথা বলে না, কোনো এক্সাইটমেন্টের জায়গায়ও যায়ই না। অর মেনি পিপল, যেখানেই বেশি মানুষ আছে সেখানেও যাবে না। টু ক্রস দ্য স্ট্রিট, এমনকি রাস্তা ক্রস করতেও ভয় পায়। এমনকি তার এটাতেও ভয় লাগে যে এখানেও যদি আমার কিছু প্রবলেম হয়, এখানেও যদি আমার সাথে কিছু দুর্ঘটনা ঘটে যায়। তো এটা হচ্ছে অ্যাকোনাইটের ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটির একটা জায়গা, যেটা খুবই ইম্পর্টেন্ট। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু প্রেসক্রাইব অ্যাকোনাইট। এবং এই ফিয়ার থেকেই অ্যাকোনাইটের বিভিন্ন রোগের অনসেট হতে পারে, ফিয়ার একটা কজেশন হতে পারে, আবার কোনো রোগের সাথে ফিয়ার একটা অ্যাসোসিয়েটেড মেন্টাল সিমটম হতে পারে। বোথ ক্ষেত্রে আমরা অ্যাকোনাইটকে কনসিডার করবো। 2 নম্বর পয়েন্ট বলছে দ্য কাউন্টিনেন্স। কাউন্টিনেন্স মানে হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন ইজ এক্সপ্রেসিভ অফ ফিয়ার। মুখবয়ব, মুখমণ্ডল দেখিয়ে মনে হচ্ছে তার ভয় আছে। এবার ফিয়ার তো সবার মধ্যে আছে, বাট অ্যাকোনাইটের ফিয়ারটা এতটাই বেশি যে তার মুখের চাহনিতে আমরা বুঝতে পারছি তার ভয়টা কত। তো কোনো পেশেন্ট এসে বলছে যে আমার ভয় লাগছে, আমার বাড়িতে প্রচুর ঝামেলা হয়েছিল আমার বাবা মায়ের, সেই ঝামেলা দেখে আমার এত ভয় লেগে গেছে যে আমি প্রকাশ করতে পারবো না।
এই ভয়টা তার চোখে মুখের মধ্যে ফুটে উঠছে। আরেক ব্যক্তি এসে বলছে, "হ্যাঁ, ভয় তো লাগছিল। প্রায়ই হয় আমাদের বাড়িতে ঝামেলা। কিন্তু অতটা গ্রাহ্য করিনি।" এই ভয় আর সেই ভয়ের মধ্যে পার্থক্য আছে। অ্যাকোনাইটের ভয় প্রকাশ্যে আসে। বুঝতে পারা যায়। চোখে মুখে দেখলেই বোঝা যায়। দ্য লাইফ ইজ রেন্ডার্ড মিজারেবল বাই ফিয়ার। তার বাঁচা খুব মুশকিল হয়ে যায় কেবলমাত্র তার নিজের ভয়ের জন্যই। অনেক সময় সে নিজেও বসে ভাবে যে আমি এত মেন্টাল অ্যাংজাইটি ভাবছি, এত মেন্টালি ফিয়ার ভয় পাচ্ছি, আমার তার জন্য নিজেরই কষ্ট হয়। সে নিজে বুঝতে পারে, বাট তাও নিজেকে আটকাতে পারে না। He's sure his disease will prove fatal, predicts the day he will die. সে নিশ্চিত হয় যে তার রোগটা মারণকারী রোগে পরিণত হবে। সে এটা নিয়ে যতই তাকে আশ্বাস দেয়া হোক, সে কিন্তু এটাতে আশ্বস্ত হয় না। তার মনে হয় সে মারা যাবে, এমনকি মৃত্যুর দিনও গুনতে থাকে। সে এতটাই রোগ নিয়ে ভয়ে চলে যায়। ফিয়ার অফ ডেথ ডিউরিং প্রেগন্যান্সি। প্রেগন্যান্সির সময়ও যদি এই আতঙ্ক আসে পেশেন্টের মধ্যে, তাহলেও কিন্তু আমরা অ্যাকোনাইটকে ভাববো। নেক্সট পয়েন্ট ইজ রেস্টলেস, অ্যাংজাস, ডাজ এভরিথিং ইন গ্রেট হেস্ট। তাহলে হেস্টই তো আমরা অনেক মেডিসিন পাই। আমরা ব্রিমস্টোন পাবো, আমরা আর্জেন্টাম নাইট্রিকাম পাবো, বাট আমরা হিপার সালফার পাবো। বাট আমাদের অ্যাকোনাইট হচ্ছে, এর হেস্টনেসটা কেন আসে, এর হারিডনেসটা কেন আসে? বিকজ এ প্রচণ্ড মেন্টালি রেসলেস। এ কিন্তু ফিজিক্যালি অতটা মুভমেন্ট করতে চায় না, বিকজ আমরা দেখেছি ও সেডেন্টারি লাইফই লিড করে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব একটা বেশি নেই, কিন্তু এর মেন্টাল রেসলেসের জন্যই কিন্তু আমরা এখন একে ভাববো। মাস্ট চেঞ্জ পজিশনস অফেন, এভরিথিং স্টার্টলস হিম। সে শুয়ে আছে, উঠে দাঁড়িয়ে পড়বে, বসে পড়বে, এরকম না। সে কিন্তু শুয়ে থাকবে, একবার এপাশ একবার ওপাশ করবে, কারণ ফিজিক্যালি বেশি ইনঅ্যাক্টিভ, বাট মেন্টাল রেসলেসনেস তাকে এই কাজগুলো করতে বাধ্য করছে। whereas আর্সেনিকের ক্ষেত্রে আমরা দেখবো সে ফিজিক্যালি টু মাচ রেস্টলেস, একবার শুয়ে আছে, একবার বসে আছে, একবার উঠে পড়ছে, একবার হাঁটাহাঁটি করছে, একবার আবার শুয়ে পড়ছে। সো দিজ আর কোয়াইট ডিফারেন্ট। নেক্সট is very important, that is Hahnemann says whenever aconite is chosen homeopathically, you must above all observe the moral symptoms and be careful that it closely resembles them. The anguish of mind and body, the restlessness, the disquiet, not to be allayed. খুব সুন্দর। হ্যানিম্যান বারবার বলে গেছেন, যখনই অ্যাকোনাইট হোমিওপ্যাথিক্যালি তোমরা চুজ করবে, মানে এমন না অ্যাকোনাইটকে অ্যালোপ্যাথিক্যালি চুজ করা হচ্ছে ফর এ টক্সিক এফেক্ট, ইউ মাস্ট অ্যাবাভ অল, সব কিছুর ওপরে তোমাকে যেটা ভাবতে হবে, অবজার্ভ দ্য মোরাল সিমটমস। এই মোরাল সিমটমগুলো দেখতে হবে, এই মেন্টাল রেসলেসনেসগুলো দেখতে হবে, এই অ্যাংজাইটিটা দেখতে হবে, এই ফিয়ার দেখতে হবে, এই কাউন্টিনেন্স এক্সপ্রেসিভ অফ ফিয়ার, এটা দেখতে হবে। অ্যান্ড বি কেয়ারফুল দ্যাট ইট ক্লোজলি রিজেম্বলেন্স দেম। খুব ভালো করে দেখবে যেন এটা সত্যি অ্যাকোনাইটকেই ইন্ডিকেট করে। এমন নয় আমরা যেন এই ফিয়ার, এই বেসলেস অ্যাংজাইটি, এই বেসলেস ফিয়ার, এই মেন্টাল রেসলেসনেসটাকে অন্য কোনো যেন মেডিসিনের সাথে গুলিয়ে না ফেলো। তো ভালো করে দেখবে যেন ঠিকঠাক বাঁচতে পারো অ্যাকোনাইটকে। দ্য অ্যাঙ্গুইশ অফ মাইন্ড অ্যান্ড বডি, দ্য রেসলেসনেস, দ্য ডিসকোয়াইট, নট টু বি অ্যালেড। এই মাইন্ডের এই রেসলেসনেস, এই অ্যাংজাইটি, এই উৎকণ্ঠা সহজে কিন্তু যাবার নয়। ওকে, তাহলে তবেই আমি অ্যাকোনাইটকে কিন্তু ভাববো, এবং সমস্ত সিমটমসের উপরে যদি আমি এই সিমটমটা পাই তবেই অ্যাকোনাইটকে ভাববো। কোথায়? অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে। সেম পয়েন্ট, দ্য মেন্টাল অ্যাংজাইটি ওরি ফিয়ার অ্যাকম্পানিং দ্য মোস্ট ট্রিভিয়াল এলিমেন্টস। যত ছোট ব্যাধিই হোক না কেন, যত ছোট ব্যাধি রোগী হোক না কেন তার, সেক্ষেত্রেও কিন্তু এই মেন্টাল ওরিডনেস, রেসলেসনেস, ফিয়ার, অ্যাংজাইটি থাকে। মিউজিক ইজ আনবিয়ারেবল, মেক্স হার স্যাড। মিউজিকও তার পছন্দ হয় না, বিকজ এভরিথিং স্টার্টলস ইন। আমরা জানি যখন আমরা এমনি চুপচাপ, কেউ ধরো একা আছে ঘরের মধ্যে, এমনিতে তার কোনো ভয় নেই, কিন্তু হঠাৎ তার একটা, রাত্রিবেলা কোনো আওয়াজ ছিল না, একটা আওয়াজ হলো। এই আওয়াজটার পর পেশেন্টের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল যে ভূত নেই তো। এরপর যদি সামান্য টিকটিকির ডাকও আসে, সামান্য আলপিন পরের আওয়াজও আসে, তাহলেও তার ভয় আরো অনেক বেড়ে যায়। অ্যাকোনাইট হচ্ছে সেম, অ্যাকোনাইট অলরেডি ফিয়ার আর অ্যাংজাইটিতে আছে। তো যখনই কোনো একটু আওয়াজ হয়, যখনই কোনো একটু চেঞ্জেস হয়, তখনই তার ভয় আরো তত্তরিয়ে বেড়ে ওঠে। সেই জন্য তার এমনকি মিউজিকও সহ্য হয় না। সাবাইনার মতো সেম অনেকটা। শুধু মেনস্ট্রুয়েশনের সময় যদি এরকম সিমটম আসে, তাহলে আমরা ন্যাট্রাম কার্ভকে ভাববো। মোট কথা এটা হচ্ছে ইন জেনারেল
অ্যাকোনাইটের মেন্টাল সিম্পটম, যেখানে তার ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটিকে আমাদের বেশি গুরুত্ব দিতে হচ্ছে। নেক্সট হচ্ছে এর ফিজিক্যাল জেনারেল। ফিজিক্যাল জেনারেল দেখো, complaints caused by exposure to dry cold air, dry north or west winds, or exposure to draughts of cold air while in a perspiration, bad effects of checked perspiration। যেটা আমি বলছিলাম যে বাচ্চার মা এলো তোমার কাছে এসে বলছে, আগের দিন তো গরম ছিল ভালোই, তারপর বিকেলে বাচ্চাকে নিয়ে আমি ওই জন্য একটু খেলতে গেছিলাম মাঠের মধ্যে, খেলতে নিয়ে গিয়েছিলাম। তারপরে হঠাৎ করে এমন ঝড় দিল আর এত ঠান্ডা হাওয়া শুরু হলো আর বাচ্চা ঘেমে গেছিল আমার। ওই ঠান্ডা হাওয়া লেগে ওর এত সর্দি কাশি হয়ে গেছে, একটা জ্বর প্রচুর বেড়ে গেছে, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট অনসেট, কজেশন কি চেকড পার্সপিরেশন, ঘাম বসে গিয়ে। ঠান্ডা হাওয়া দিয়েছে, যে ঠান্ডা হাওয়ায় তার ঘাম বসে গেছে, তারপরে গিয়ে তার সমস্যা শুরু হয়েছে, তার জ্বর চলে এসছে। সেইখানে আমরা অ্যাকোনাইটের কথা ভাববো। ড্রাই কোল্ড এয়ার, ঠান্ডা বাতাস, ঠান্ডা শুকনো বাতাস। অনেক সময় শীতকালের আহ, যখন শেষ হতে চলছে বা শীতকাল শুরু হতে চলেছে বা শীতকালের সময়ে এরকম ঘেমে গেছে বাচ্চা, প্রচুর ঠান্ডা হাওয়া লাগিয়েছে, তারপরে এরকম হয়েছে। আর্দ্র হাওয়া কিন্তু নয়, ঠান্ডা হাওয়া, সেখানে আমরা অ্যাকোনাইটকে ভাববো। ঠান্ডা শুকনো হাওয়া। সেকেন্ড ফিজিক্যাল জেনারেল বলছে দ্য কনজেস্টিভ স্টেজ অফ ইনফ্লামেশন বিফোর লোকালাইজেশন টেক্স প্লেস। ইনফ্লামেশনের ক্ষেত্রে অ্যাকোনাইটকে আমরা ভাববো, বাট কখন? যখন ইনফ্লামেশনটা পুরোটা কমপ্লিট হয়নি, যখন পার্টিকুলার কোনো একটা জায়গায় গিয়ে ইনফ্লামেশনটা স্টেবল হবে কোনো একটা লোকেশনে, সেটা যে কোনো পার্টটা হতে পারে, সেইখানে স্টেবল হওয়ার আগেই, যখন জাস্ট কনজেশন শুরু হয়েছে, যখন জাস্ট ক্যালর এবং রুবর শুরু হয়েছে, তখন আমরা ভাববো অ্যাকোনাইটকে। কনজেস্টিভ স্টেজ, ফার্স্ট স্টেজের ক্ষেত্রে, তখন আমরা অ্যাকোনাইটকে ভাববো। বেসিক্যালি ফার্স্ট স্টেজেরও আগে আমরা অ্যাকোনাইটকে ভাববো। Lastly, pains are intolerable. They drive him crazy, become very restless। যদি এমন যন্ত্রণা হয় পেশেন্টের যে কোনো জায়গায়, এবং যন্ত্রণাটা এত হবে, এমন নয় সত্যি তার অত যন্ত্রণা, কিন্তু ওই যন্ত্রণার সাথে তার ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি এতভাবে জড়িয়ে গেছে যে ওই যন্ত্রণাও তার মারাত্মক মনে হচ্ছে, এবং পার্টিকুলারলি রাত্রিবেলা যে সে থাকতে পারছে না। এই ক্ষেত্রে আমরা অ্যাকুনাইটের কথা ভাবতে পারি। কোন ধরনের যন্ত্রণা, কি ধরনের রোগ, সেগুলো আমরা পরবর্তীকালে দেখবো পার্টিকুলার সিম্পটমসে। তো এখনো পর্যন্ত যত দূর আমরা অ্যাকোনাইটকে পড়েছি, আমরা এটাই বুঝেছি যে অ্যাকোনাইট সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে ভালোভাবে অ্যাপ্লাই করা যায় যেখানে পার্সন একটা সেডেন্টারি লাইফের মধ্যে আছে, অর্থাৎ যার ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বেশি, ফিজিক্যালি অ্যাক্টিভ নয় অতটা, এবং যে পেশেন্ট হৃষ্টপুষ্ট বলিষ্ঠ, অর্থাৎ আমরা বললাম প্লেথোরিক পার্সন। মনে রাখবে, এটা ফ্যাটি ফ্ল্যাভি নয়, ক্যালকেরিয়া কার্ভ বা অন্য কার্ভ পেশেন্টের মতো, এর ইমিউনিটি কিন্তু বেশ ভালো। সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রেই আমরা অ্যাকোনাইটকে ভাববো, যেখানে এই দুটো পয়েন্টের সাথে যখন তার সাডেন এবং ভায়োলেন্ট ভায়োলেন্ট রোগ তৈরি হবে, হঠাৎ উৎপত্তি হয়েছে, ঝড়ের মতো তৈরি হয়েছে, ঝড়ের মতো ওর এসেছে, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইটকে ভাববো। এবং এর সাথে সাথে যদি অ্যাকোনাইটের মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার, সেটা হচ্ছে এর মেন্টাল ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি। যদি মেন্টাল ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি এই জিনিসটা থাকে, রেস্টলেসনেস থাকে, ওরিড, আনন্যাচারাল, মানে মানে আননেসেসারি যদি কোনো থাকে, চিন্তা থাকে, আননেসেসারি বেসলেস যদি ফিয়ার থাকে, সেইখানে আমরা ভাববো। এবং এই ফিয়ারটা নর্মাল ফিয়ার না, এতটাই কিন্তু যে সেখানে সে তার চোখে মুখে ফুটে উঠছে সেই ভয়, সেইখানে আমরা অ্যাকোনাইটকে ভাববো। এবং যদি কজেশনে আমরা এরকম কোল্ড এয়ার এবং পার্সপিরেশন, চেকড পার্সপিরেশন পেয়ে যাই, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে এটা গেল আমার একটা কনস্টিটিউশন, একটা ফিজিক্যাল আর মেন্টাল মেকআপ অফ অ্যাকোনাইট। এরপরে আমরা চলে আসবো রিপ্রোডাক্টিভ, এরপরে আমরা চলে আসবো পার্টিকুলার সিমটমসের ওপর, যেখান থেকে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে কোন স্পেসিফিক সিমটমসে আমরা অ্যাকোনাইটকে ভাবতে পারি। যেহেতু অ্যালেন্স মেটেরিয়া মেডিকা আমরা জানি একটা ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা, তো এখানে ক্লিনিক্যাল সিমটমস আরো বেশি করে থাকবে। লেটস সি পার্টিকুলার সিমটমস। ফার্স্ট হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফার্স্ট হচ্ছে অ্যামেনোরিয়া ইন প্লেথোরিক ইয়াং গার্লস আফটার ফ্রাইড টু প্রিভেন্ট সাপ্রেশন অফ মেন্সেস। খুব ইম্পর্টেন্ট। অ্যামেনোরিয়া, অ্যামেনোরিয়া মানে আমরা জানি ইউজুয়ালি প্রাইমারি সেকেন্ডারি অ্যামেনোরিয়া হয়। প্রাইমারি অ্যামেনোরিয়া আমরা দেখি যখন পেশেন্টের মেনার্কি, যে সময় মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার কথা সেটা হচ্ছে না, আরও অনেক ডিলে হচ্ছে যে কোনো কারণের জন্য, অর্থাৎ প্রথম মাসিকটাই অনেক দেরিতে শুরু হচ্ছে, যে সময় হওয়ার কথা তার থেকে অনেক দেরি হচ্ছে,
সেটাকে আমরা বলবো প্রাইমারি। সেকেন্ডারি অ্যামেনোরিয়া হচ্ছে তার মাসিক ঠিকঠাক চলছিল, মধ্যবয়সে এসে বা অনেক লেট স্টেজে এসে তার মাসিক বন্ধ হয়ে যাচ্ছে। কতদিন? প্রায় গ্রেটার দ্যান 6 মান্থস, 6 মাসের বেশি বন্ধ হয়ে গেছে কোনো কারণের জন্য। তাহলে তাকে আমরা সেকেন্ডারি অ্যামেনোরিয়া বলবো। অ্যামেনোরিয়াতে কাদের? প্লেথরিক ইয়াং গার্লসদের, সেম কথা। অর্থাৎ হৃষ্টপুষ্ট বলিষ্ঠ একটি মেয়ে ছিল যার মাসিক ঠিকঠাকই হচ্ছিল, হঠাৎ করে কোনো কারণবশত তার মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, 5-6 মাস হতে চললো, আর মাসিক হচ্ছে না, অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে হচ্ছে না, কোনো ওষুধ খেয়েই হচ্ছে না। কেন? যখনই তুমি কারণটা জানতে গেলে, জানতে পারলে ফিয়ার, আমি একটু আগেই বললাম, ফিয়ার হচ্ছে অ্যাকোনাইটের একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটার উপর বেস করে আমরা অ্যাকোনাইটকে ভাবি। কিন্তু ফিয়ার অ্যাকোনাইটের একটা কজেশন হতে পারে, ফিয়ার অ্যাকোনাইটের একটা অ্যাকম্প্যানিং সিমটমস হতে পারে। ফিয়ার যে কোনোভাবেই থাকতে পারে অ্যাকোনাইটের মধ্যে। এখানে ফিয়ার হচ্ছে কজেশন। লেটস গেট ইনটু আ সিনারিও। কি? একটি মেয়ে এসছে যার 22-23 বছর বয়স, তার মাসিক বন্ধ হয়ে গেছে বলছে তার মা 5-6 মাস ধরে। সেখানে হিস্ট্রি নিয়ে জানা গেল যে তার বাড়িতে একটা বড় ঝামেলা হয়েছে। তো যখন মেয়েটি বলছে তার হিস্ট্রি যে আমাদের বাড়িতে এরকম 6 মাস আগে বাবা মায়ের মধ্যে তুমুল অশান্তি হয়েছিল, এবং বাবা এত রেগে গেছিলেন যে আমি ভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। এই ভয় দেখার পর, এবং যখন পেশেন্ট বলছে তার এই ভয়টা এমন নয় সে এভাবে বলছে হ্যাঁ এরকম তো হয়ই, আমার ঠিক আছে একটু ভয় পেয়েছিলাম এমনি ঘরে বসেছিলাম চুপচাপ, এরকম না, তার চোখে মুখে সেই ভয়টা ফুটে উঠছে, যেন সে সেই ঘটনাটা যখনই ভাবছে তার মধ্যে আরো ভয় তৈরি হচ্ছে। যখনই এই ধরনের সিমটমস আমরা পাচ্ছি, তখনই বুঝতে পারলাম ফিয়ার থেকে তার মাসিক বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়া মাসিক যদি আবার শুরু করতে হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাকোনাইটিস ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন টু প্রিভেন্ট দ্য সাপ্রেশন অফ মেন্সেস। তাহলে এই সিনারিও বা এরকম অন্য অনেক কারণ হতে পারে। ইয়াং একটি বাচ্চা, একটি মেয়ে কলেজে পড়তো, কলেজে কোনো টিচার তাকে এত বাজেভাবে অপমান করেছিল সবার সামনে যে সে সেটা বাড়ি এসে ভুলতে পারেনি, এবং এই অপমানিত বোধ হওয়ার জন্য, এই অপমানিত বলবো না, এই ভয় পেয়ে যাওয়ার জন্য, অপমান হলে অন্য মেডিসিন চলে আসবে, ভয় পেয়ে যাওয়ার জন্য পেশেন্টের মাসিক বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা আবার অ্যাকোনাইটের কথা ভাববো। ওকে, সো দিস ইজ ওয়ান অফ দ্য সিনারিও অফ অ্যাকোনাইটাম নেপালাস। লেটস কন্টিনিউ মুভ। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তো অ্যাকোনাইটের আমরা দেখলাম যে চেকড পার্সপিরেশন হওয়ার পরে, ঘাম বসে যাওয়ার পরে সাডেন ভায়োলেন্ট যে কোনো রোগ হতে পারে। সিমিলারলি কাফ হতে পারে, সেই কাফ ওয়েট কাফ হতে পারে, দ্যাট ইজ ক্রুপ হতে পারে, ল্যারিঙ্গোট্র্যাকিও ব্রঙ্কাইটিস, হোল রেসপিরেটরি সিস্টেম এ প্রচুর ফ্লেগাম তৈরি হচ্ছে। বা ড্রাই কাফ হতে পারে, এই ড্রাই কাফ খুব ভায়োলেন্ট হয়, যেমন হোর্স, কর্কশ, সাফোকেটিং, দম বন্ধ হয়ে আছে, লাউড প্রচণ্ড জোরে জোরে হচ্ছে, রাফ, ক্রোকিং, কর্কশ আওয়াজ বেরোচ্ছে, হার্ড, রিঙ্গিং, হুইসেলিং, মোস্টলি অন এক্সপিরেশন, যখন পেশেন্টকে শ্বাস নিয়ে, শ্বাস তো নিল, যখন সে ছাড়তে যাচ্ছে তখন যেন বেশি কাশি হচ্ছে। অ্যাকোনাইট আর কস্টিকাম ওয়ান অফ দ্য ভেরি গুড রেমেডি। আর ইনহেলেশনে বললে স্পঞ্জিয়া, শ্বাস নিতে গেল, কাফ এক্সাইটস হলো, কাশি শুরু হয়ে গেল, সেখানে আমরা স্পঞ্জিয়া, অ্যাসিডিক অ্যাসিডের কথা ভাববো। ফ্রম ড্রাই কোল্ড উইন্ডস অর ড্রাফটস অফ এয়ার, তো এই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইটকে ভাববো। তো আমাদের ওই সাডেন অ্যান্ড ভায়োলেন্ট আর কজেশনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম কি? অন রাইজিং ফ্রম এ রেকাম্বেন্ট পজিশন, দ্য রেড ফেস বিকাম ডেথলি পেল, or he becomes faint or giddy and falls, and he fears to rise again. ফিয়ার্স টু রাইজ এগেন, এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট। পেশেন্টের আইদার বিপি ফল করেছে, বা সুগার ফল করেছে, বা কোনো নার্ভাস সিস্টেম, কোনো এম্বোলাই ব্রেনে গিয়ে স্ট্রোক করেছে, হোয়াট এভার মে বি দ্য কজ, সেই কজের জন্য পেশেন্ট চুপচাপ বসেছিল, হঠাৎ করে উঠতে গেল, একটা পশ্চারাল হাইপোটেনশন হতে পারে। সেই ক্ষেত্রে পেশেন্টের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল, এবং পেশেন্ট থপ করে পড়ে গেল। পড়ে যাওয়ার পর কিন্তু তার কনসাসনেস পুরো চলে গেছে তা নয়, তার সেন্স আছে, বাট তারপরে সে আর উঠতে চাইছে না, তার মনের মধ্যে ভয় চলে এসেছে, এটা আমার কি হয়ে গেল, এবার যদি আমি আবার উঠতে চাই যদি না পারি, না এটা আমার কি হয়ে গেল, এই যে ফিয়ার অ্যাসোসিয়েট হলো তার একটা সিমটমের, সেইখানে আমরা অ্যাকোনাইটকে ভাববো, বাই ভ্যানিসিং অফ সাইটস অ্যান্ড আনকনসাসনেস। ওকে, নেক্সট ইজ কনভালশন অফ টিথিং চিলড্রেন, যাদের দাঁত বেরোচ্ছে যে সমস্ত বাচ্চাদের, তখন হঠাৎ কনভালশন, খিঁচুনি শুরু হলো, হিট অ্যান্ড জক্স অ্যান্ড টুইচেস অফ মাসলস, পার্টিকুলার সিঙ্গেল মাসলস, এগুলো
জার্কস অ্যান্ড টুইচেস অফ সিঙ্গেল মাসলস। চাইল্ড নজ ইটস ফিস্ট। ঠিক আছে? হাত মুঠো বন্ধ করে দিয়েছে, মুখে আওয়াজ করছে, ফ্রেড, স্ক্রিম, চিৎকার করছে। সেই ক্ষেত্রে হঠাৎ করে যদি এরকম পেশেন্টের কোনো ফিটস হয়, হঠাৎ করে পেশেন্টের যদি এরকম কনভালশন শুরু হয় এবং খুব বাড়াবাড়ি হয়ে যায়, সেক্ষেত্রেও আমরা অ্যাকোনাইটের কথা ভাবতে পারি। এবং পেশেন্ট খুব ভয় পেয়ে গেছে, আমরা দেখব যখনই তার ফিটসের অ্যাটাক চলে যাচ্ছে, পেশেন্ট যখন জেগে উঠছে তখন তার মনের মধ্যে এত ভয় একটা কাজ করছে যে সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইটকে ভাববো। স্কিন হট অ্যান্ড ড্রাই, হাই ফিভার। ওকে, নেক্সট ইজ ফিভার। সি, ফিভার হচ্ছে স্কিন ড্রাই অ্যান্ড হট, পার্সপিরেশন খুব একটা বেশি হয় না, ফেস রেড অ্যান্ড পেল অ্যান্ড রেড অল্টারনেটলি, বার্নিং থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটিস অফ কোল্ড ওয়াটার, জ্বরের সময় পেশেন্ট প্রচুর ঠান্ডা জল খেতে চাইছে, ইন্টেন্স নার্ভাস রেস্টলেসনেস, মেন্টালি প্রচণ্ড নার্ভাস, প্রচণ্ড রেস্টলেস, পেশেন্টের মনে প্রচুর একটা ভয়, তার জ্বরকে নিয়ে ডাক্তার বলছে এ তো সামান্য জ্বর, অত ভয় পাবেন না। টসিং অ্যাবাউট অ্যাগনি, যন্ত্রণায় চিৎকার করছে, ছটপট করছে আতঙ্কে, বিকামস ইনটলারেবল টুয়ার্ডস ইভিনিং, যত সন্ধ্যা বাড়ছে, যত রাত আসছে, সে যেন তাকে আটকে রাখা আরো বেশি মুশকিল হয়ে পড়ছে। অন গোয়িং টু স্লিপ, যত রাত বাড়বে তত তার অ্যাংজাইটি বাড়বে, তত তার ভয় বাড়বে, তত তার রোগ বৃদ্ধি হবে, তত পেশেন্ট অ্যাকোনাইট হবে। নেক্সট ইজ অ্যাকোনাইট শুড নেভার বি গিভেন সিম্পলি টু কন্ট্রোল দ্য ফিভার। যে কোনো জ্বরের ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট দেবো না। নেভার অল্টারনেট উইথ আদার ড্রাগস, কখনো আমরা একটা অ্যাকোনাইট নেক্সট অন্য একটা ড্রাগ এইভাবে দেবো না। ইফ ইট বি এ কেস অফ রিকোয়ারিং অ্যাকোনাইট, যদি এটা অ্যাকোনাইটেরই কেস হয়, নো আদার, মানে যদি এটা অ্যাকোনাইটেরই জ্বর হয়, নো আদার ড্রাগ ইজ নিডেড, কোনো অন্য মেডিসিন লাগবে না। তাহলে আমাকে চিনতে হবে, সেই জন্য অ্যানিম্যান বারবার বলে গেছেন whenever aconite is chosen homeopathically, you must above all see the modal symptoms. You can see, you must above all see the modal symptoms and be careful that it closely resembles them. খুব ভালো করে দেখো যেটা অ্যাকোনাইটকেই নির্দেশ করে। অ্যাকোনাইট উইল কিউর দ্য কেস। তাহলে অ্যাকোনাইট একাই রোগটা সারিয়ে দেবে যদি এটা অ্যাকোনাইটেরই কেস হয়, অন্য আর কিচ্ছু লাগবে না। কারণ আমরা দেখবো অনেক সময় যে কোনো একটা মেডিসিন কিছুটা কাজ করলো, তারপরে তার কাজটা কমপ্লিমেন্ট করার জন্য অন্য একটা মেডিসিন লাগতে পারে। বাট এখানে যদি অ্যাকোনাইটের কেস হয়, অ্যাকোনাইট একাই সেটাকে সারিয়ে ফেলবে, অন্য ইউজুয়ালি কিছু লাগে না। লাস্টলি, আনলেস ইন্ডিকেটেড বাই এক্সাইটিং কজ, এক্সাইটিং কজ মানে চেকড পার্সপিরেশন যেটা আমরা দেখলাম, বা সাডেন ভায়োলেন্ট অনসেট যেটা আমরা দেখলাম, নিয়ারলি অলওয়েজ ইনজুরিয়াস ইন দ্য ফার্স্ট স্টেজ অফ টাইফয়েড ফিভার। তাহলে টাইফয়েড ফিভারের যদি আমরা ওরকম কজেশন না পাই, টাইফয়েড ফিভারে যদি ওরকম আমরা ফিয়ার, অ্যাংজাইটি না পাই কোনো একটা টাইফয়েড ফিভারের পেশেন্টে, বাট কোনো একটা টাইফয়েড ফিভারে যদি এরকম সাডেন ভায়োলেন্ট জায়গা না পাই, তাহলে আমরা টাইফয়েড ফিভারে অত তাড়াতাড়ি অ্যাকোনাইট দেবো না, আমাদের ওর জন্য আরো অনেক মেডিসিন আছে। যদি পাই তো ঠিক আছে, বাট আদারওয়াইজ আমরা ইউজুয়ালি দেবো না, সেটা কিন্তু আরো ক্ষতি করবে আমাদের। নেক্সট কাম টু দ্য লাস্ট পার্ট, মডালিটিস অ্যান্ড রিলেশন। মডালিটি সেজ অ্যাগ্রাভেশন ইন ইভিনিং, আমরা দেখছি এটা সন্ধ্যের দিক করিয়ে রোগ বাড়ছে বা রাতের দিকে আরো বেশি বাড়ছে। পেইনস আর ইনসাপোর্টেবল, যন্ত্রণা ধরে রাখা যায় না। ইন এ ওয়ার্ম রুম, গরম ঘরে তার ভালো লাগে না। ওয়েন রাইজিং ফ্রম বেড, লাইং অন অ্যাফেক্টেড সাইড, অ্যাফেক্টেড সাইডে শুয়ে থাকলে তার আরো বেশি যন্ত্রণা হয়। অ্যামিলিয়েশন কি, ইন ওপেন এয়ার, খালি বাতাসে গেলে সে বেশি আরাম বোধ করছে, লাইক পালসারিলা, সাভাডিলা, ম্যাককার্ব। নেক্সট ইজ রিলেশন, কমপ্লিমেন্টারি টু ক্রফিয়া ইন ফিভার, জ্বরের ক্ষেত্রে আমরা কফিয়াকে ভাবতে পারি, অ্যাকোনাইটের পরে স্লিপলেসনেসের কথা ভাবতে পারি। বিশাল কোনো ঘটনা ঘটেছে, দুর্ঘটনা, তারপর থেকে এমন ভয় পেয়ে গেছে পেশেন্ট রাতে আর ঘুমোতে পারছে না, চোখ খুলে জেগে রয়েছে, এটার পরে অ্যাকোনাইট দিয়েছি, তারপর আমরা কফিয়াকেও ভাবতে পারি। ইনটলারেন্স অফ পেন, প্রচণ্ড যন্ত্রণা, সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইটকে ভাবতে পারি। যন্ত্রণা সাডেন এসছে এবং বিশাল হয়ে গেছে, এতটাই বেশি হয়ে গেছে যে পেশেন্টকে ধরে রাখা যাচ্ছে না, ভয় পেয়ে গেছে ইভেন পেশেন্ট নিজেও, সেখানে আমরা অ্যাকোনাইটকে ভাববো। টু আর্নিকাইন ট্রমাটিজম, ইভেন ইভেন মেন্টাল কোনো ট্রমা তৈরি হয়েছে, সেখানে আমরা অ্যাকোনাইটকে দিয়েছিলাম, তারপরে আর্নিকাকেও ভাবতে পারি আমরা। ওকে, আচ্ছা। টু সালফার অল কেসেস, সালফার প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই সালফারকে ভাবতে পারি এজ এ কমপ্লিমেন্টারি ড্রাগ। রেয়ারলি ইন্ডিকেটেড ইন ফিভার্স হুইচ ব্রিংস আউট ইরাপশনস, ইরাপটিভ ফিভারে আমরা তো সহজে দেবো না। অ্যান্ড নেক্সট, অ্যাকোনাইট ইজ অ্যাকিউট অফ সালফার অ্যান্ড বোথ প্রিসিড অ্যান্ড ফলো। সালফার এবং অ্যাকোনাইট খুব একে অপরের কাজকে একসাথে ভাবে পালন করে সুষ্ঠুভাবে, সেই জন্য অ্যাকোনাইটের আগেও আমরা সালফার ইউজ করতে পারি, আবার সালফারের পরেও আমরা অ্যাকোনাইটকে ইউজ করতে পারি। ইট ইন অ্যাকিউট ইনফ্লামেটরি কন্ডিশনস, কোথায়?
অ্যাকিউট ইনফ্লামেটরি কন্ডিশনস এর ক্ষেত্রে। ইউজুয়ালি আমরা অ্যাকোনাইটকে দেখেছি অ্যাকিউট কেসেই বেশি ইউজ হয়, ক্রনিকে অতটা না। সো দিস ওয়াজ দ্য হোল কেস অফ অ্যাকোনাইট। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর অ্যাপার্ট ফ্রম যদি কোনো রকম কেস অ্যাকোনাইট দিয়ে কেউ সারিয়ে থাকো তোমরা, তাহলে আমাকে কমেন্ট সেকশনে সেটাও জানাতে পারেন। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাকোনাইট। থ্যাংক ইউ।